শান্তা ফারজানা এবং তার স্বামী মোমেন মেহেদীকে আটকের পর মোট ৬ জনের নামে একটি মামলা করা হয়েছে। এই মামলায় গতকালকে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা হত্যা প্রচেষ্টা মামলায় আপনার শান্তা ফারজানা, মোমেন মেহেদী, নুরজাহান মীরা, হরি সরকার, মনিরুজ্জামান এবং আফতাব মণ্ডল নামে এই ৬ জনের বিরুদ্ধে আনিত অভিযোগ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এটা নিয়ে গতকালকে আপনার বিজ্ঞ আদালতে সেটা উপস্থাপন করেছে। এদের অভিযোগটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই বিষয়টাকে যদিও খুব সহজভাবে প্রথমেই ভেবেছিলেন যে শান্তা ফারজানা কেন তিনি এই মঞ্চে এসে অকথ্য ভাষায় গালাগালি করেন আপনার বিএনপিকে, জামাতকে, এমনকি তারা এনসিপিকেও। আপনারা জানেন যে এই শান্তা ফারজানার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেগুলোর মধ্যে হচ্ছে ফ্যাসিস্ট সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার দোসর হিসেবে তিনি পরিচিত। তিনি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে না গিয়ে তিনি নতুন ধারা নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন আপনার নিবন্ধন চেয়েছিলেন, কিন্তু সেটা অবশ্য দেওয়া হয়নি। সরকারের বিরুদ্ধে, বর্তমান সরকার জনাব তারেক রহমানের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং এই সরকার অবৈধ, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, এইসব বিষয় নিয়ে তিনি বারবার আলোচনা করেছেন। আসুন আজকের এই মূল বিষয়টা আসলে এই শান্তা ফারজানা আসলে কি চেয়েছিল। আমরা ছোটবেলায় এবং একটা প্রবাদ বাক্য আছে যে মনে মনে কলা খাওয়া। এই শান্তা ফারজানা এবং তার স্বামী আপনার মোমেন মেহেদী আসলে মনে মনে কলা খেতে চেয়েছিল। তারা মনে করেছিলেন যে আমরা যদি নতুন ধারা রাজনৈতিক দল হিসেবে আমরা একটা দলের আপনার নিবন্ধন পাই, তাহলে দেখা যাবে যে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদেরকে যদি বোঝানো যায় যে আমরা মূলত আওয়ামী লীগ করি এবং আওয়ামী লীগের সমর্থক, তখন দেখা যাবে সেই সফট কর্নারটা তারা ভেবেছিল তাদের পক্ষে চলে যাবে। আর ঠিক তখনই যখন এই আপনার তারা নিবন্ধন পেত, তখন সারা বাংলাদেশ থেকে এই শান্তা ফারজানা এবং শান্তা ফারজানার যে স্বামী আপনার মোমেন মেহেদী ৩০০ আসনে আপনার এই এমপিদেরকে নির্বাচন করার জন্য আহ্বান জানাতো। সেটা হোক বা আর না হোক, কিন্তু তারা এই মনে মনে কলা খাওয়াটা ছিল তাদের একটা স্বপ্ন। আসলে অবৈধ কোনো স্বপ্ন কখনো বেঁচে থাকে না, টিকে থাকে না। যেই স্বপ্নটা এই মোমেন মেহেদী এবং ফারজানা দেখছিলেন, যদি তারা সুন্দর সাবলীলভাবে এবং বাংলাদেশের যে প্রচলিত ধারায় যারা রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তাদের মতো যদি তারা ঠান্ডা মস্তিষ্কে কথা বলতেন, আলোচনা করতেন, এমনকি সারা বাংলাদেশে তারা এই নেতা আপনার কর্মী খুঁজে বেড়াতেন, তাহলে হয়তো তাদের সেই সফলতাটা খুব দ্রুত সময়ের মধ্যে আসতো। কিন্তু এই শান্তা ফারজানা এবং মোমেন মেহেদী যেভাবে এনসিপির বিপক্ষে এই ২৪-এর গণ অভ্যুত্থান নাকি একটি ভাউতাবাজি, এটা নাকি একটা লম্ফঝম্প, ইসলামকে কটূক্তি করে এই শান্তা ফারজানা বলেছেন যে টুপি মাথায় দিলে, পাগড়ি পরলে আর ওই আপনার পাঞ্জাবি পায়জামা পরলে হুজুর হয় না, ওরা চোট্টা, ওরা বদমাইশ, ওরা খারাপ চরিত্রের মানুষ, একটার মধ্যে ৩টা বিয়ে করে বউদেরকে নিয়ে হোটেলে যায়, তরুণ মেয়ে খোঁজে। বিএনপিকেও তিনি কম বলেননি। বিএনপির একটি আপনার যখন একটি ভিডিও প্রকাশ হলো যে বিএনপির কোনো এক নেতা আপনার একটি এলাকায় যাবে, তাদের জন্য কচি মেয়ে খুঁজছিল, অর্থাৎ ১৭-১৮ বছরের মেয়েদেরকে খুঁজে বেড়াচ্ছিল যে একটা মেয়ে দেব। এরকমভাবে তারা এই দুই স্বামী স্ত্রী মোমেন মেহেদী এবং শান্তা ফারজানা এই দুইজনেই আপনার বিভিন্নভাবে বিভিন্ন রকম আপনার অপ্রাসঙ্গিক কথা বলে আপনার যে বাংলাদেশের যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরাল। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
তিনি তারেক রহমানকে নিয়ে এমন কিছু কটূক্তি করেছেন যেটা আমি এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধুমাত্র তারেক রহমান নয়, আপনার নাহিদ ইসলামকে নিয়ে বলেছেন তার পেট নিয়ে সে লড়তে পারে না, ফকির পোলা, এটা ওটা অনেক কিছু। হাসনাত আবদুল্লাহকে ফকির পোলা বলেছেন, তারপর আসিফকে বলেছেন। অর্থাৎ যত ধনী আর যত বুদ্ধিমতী, ন্যায় বিচারক এবং সুস্থ ধারা রাজনীতিতে একমাত্র শান্তা ফারজানা এবং তার স্বামী আপনার এই মোমেন মেহেদী। এছাড়া বাংলাদেশের কোনো রাজনীতিবিদ তাদের কাছে কোনো মূল্য নেই। একমাত্র তারাই হচ্ছে বাংলাদেশের বড় ধরনের রাজনীতিবিদ, সুশিক্ষিত, মার্জিত এবং ভদ্র। এই যে বিষয়টা, যারা কথায় কথায় উস্কানিমূলক কথা বলে, যারা কথায় কথায় একটি দলকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করে, যারা কথায় কথায় আপনার একটি দলকে তাদের চরিত্র নিয়ে বিশ্লেষণ করে, বিভিন্ন ধরনের কটূক্তি করে, আসলে তারা কতটা ভালো এই বিষয়টা এই মুহূর্তে জনগণ জেনে গেছে। যার কারণে গত 4 আগস্ট যখন আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল করছিল, সেখান থেকে যে আপনার আয়াজ এবং এই শান্তা ফারজানার সাথে যে সংঘর্ষ, শেষ পর্যন্ত সেটা ঢাকা মেডিকেল পর্যন্ত গড়িয়েছে। মেডিকেলে যে যখন এই এনসিপি নেতাকর্মীরা এই শান্তা ফারজানা, তার স্বামী মোমেন মেহেদী, নূরজাহান, নীরা, হরিদাস, আপনার হরি সরকার, মনিরুজ্জামান এবং আফতাব মণ্ডল এবং আরও কয়েকজনকে ইচ্ছা মতো পেদানি দিল, ঠিক তখনই সরকারের টনক নড়ল। সরকার মনে করলেন যে এই মুহূর্তে যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে হয়তো বিষয়টা একেবারে ভিন্ন পর্যায়ে চলে যাবে। এই আর ভিন্ন পর্যায়ে চলে গেলেই দেশের রাজনীতিতে ভিন্ন একটা মাত্র যোগ হবে। যার কারণে আপনার গত 4 আগস্ট শাহবাগ থানার আপনার তদন্তকারী কর্মকর্তা এই হত্যা প্রচেষ্টা মামলায় শান্তা ফারজানা, মোমেন মেহেদী, নূরজাহান, নীরা, আপনার হরি সরকার, মনিরুজ্জামান এবং আফতাব মণ্ডলকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। সেটা নিয়ে গতকালকে আপনার বিজ্ঞ আদালতে তাদের হাজির করা হয় এবং তাদের বিরুদ্ধে যত আনীত অভিযোগ আছে সেই অভিযোগগুলো উপস্থাপন করার পর আপনার বাংলাদেশের যতগুলো পত্রপত্রিকা, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে যখন সেটা প্রকাশ হয়েছে, তখন তাদেরকে বুঝতে পেরেছে যে আসলে তাদের মনের ভেতর একটা ছিল আর বাহিরের রূপ ছিল একটা। এই নতুন ধারা রাজনীতিটা, রাজনীতির যে একটা সংগঠন, সেই সংগঠনটা ছিল একটা ভাউতাবাজি। এই নতুন ধারা রাজনীতিটা, আপনার রাজনৈতিক যে দলটা, সেটা মূলত তারা আওয়ামী লীগ ঘেঁষা, অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে তারা একটা দল গঠন করতে চেয়েছিল, যেটা আপনার সরাসরি, যেহেতু আওয়ামী লীগ 24-এর গণ অভ্যুত্থানের পর তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনীতিতে তারা প্রবেশ করতে পারছে না। তাদের বিরুদ্ধে আনীত প্রচুর অভিযোগ রয়েছে, তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত প্রচুর অভিযোগ, তাকে বিভিন্ন হত্যা মামলার দায়ে তাকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এরকম বিভিন্ন কারণে এই শান্তা ফারজানা এবং মোমেন মেহেদী একটা কৌশলে একটা নতুন ধারা রাজনৈতিক দল গঠন করার একটা অপচেষ্টা করেছিল। যদিও সেটা কখনোই সফল হবে না এবং এখনও হয়নি, হচ্ছে না, হবেও। কারণ নতুন ধারা রাজনীতি দল গঠন করা মুখে যতটা সহজ অতটা কঠিন। কারণ এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ আপনার পলাতক একটি আসামির মতোই, কারণ তারা বিভিন্ন দেশে এখন পালিয়ে রয়েছেন। এই মুহূর্তে যত অভিনয় করুক আর যত আপনার কৌশলগত অবলম্বন করুন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে আসলে কাকে কাকে কি দিয়ে এই নতুনভাবে রাজনীতির দল গঠন করা এবং দেশের নেতা নেত্রীদেরকে উজ্জীবিত করা এবং নতুনভাবে নির্বাচন করার যে একটা পায়তারা, সব কিছু মিলে এখন যা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, যদি এই শান্তা ফারজানা এবং যাদের বিরুদ্ধে 6 জনের বিরুদ্ধে যাদের আপনার অভিযোগ করা হয়েছে, তাদেরকে যদি আপনার আইনের কোনো ফাঁকফোকর দিয়ে ছেড়ে দেওয়া হয়, আমি মনে করি যে ভবিষ্যতে আরও খারাপ অবস্থা হবে। তাদেরকে কোনো ক্রমেই এই
আইনের যে মায়ের পেঁচ, সেই মায়ের পেঁচ থেকে যদি মুক্তি পায়, তারা হয়তো এসে আবার একটা অরাজকতা সৃষ্টি করবে। আপনারা দেখেন, যখন এই শান্তা ফারজানাকে আয়াজ চর দিয়েছিল, তখন কিন্তু তাদের দুইজনের মধ্যে যে বাকবিতণ্ডা ছিল, সে কিন্তু বারবার এই জুলাই যোদ্ধাদেরকে আক্রমণ করে কথা বলার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত এই আয়াজ সেটা কন্ট্রোল করতে পারেনি। জেদটাকে কন্ট্রোল করতে না পেরে তিনি বাম হাতে একটা চর দিয়েছিলেন। এরপর এই যে শান্তা ফারজানা প্রতিশোধ নিবে বলে তারা সবসময় একটা ঐক্যবদ্ধ হয়ে একটা সন্ত্রাসী বাহিনী নিয়ে এই এনসিপির বিপক্ষে, এই আয়াজের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল। ঠিক আয়াজকে যখন পেল, তখন তারা পুরো সন্ত্রাসী বাহিনীটা তারা আয়াজের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বেদম পেটানো হলো এবং তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হলো। ঠিক এরপর কয়েক ঘন্টা পর আবার এই আয়াজের দলবল, অর্থাৎ এই নতুন ধারা রাজনৈতিক নেতাদের উপর, এই 6 জনের উপর ইচ্ছা মতো গণপিটুনি দিয়ে তাদেরকে আপনার ঢাকা মেডিকেল কলেজ থেকে শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়ে শাহবাগ থানার কর্মকর্তা এবং তাদের যে পুলিশ কর্মকর্তারা মিলে তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়। এখন বিষয়টা হচ্ছে, এই শান্তা ফারজানার আপনারা অনেকেই তার চুপাটা দেখেছেন। চুপায় বলতে হয়, এই বাংলাদেশে যত রাজনৈতিক দলের নেত্রী আছে, আমার মনে সবচাইতে যিনি অপ্রাসঙ্গিক কথা বলে এবং অপ্রয়োজনীয় কথা বলে, মুখ খারাপ করে, আপনার ভাষা খারাপ করে যিনি সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছেন, সেটা হলো শান্তা ফারজানা। আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যারাই আসুক, যেই দলে আসুক, তাদেরকে সুস্থ ধারায় রাজনীতি করতে হবে এবং তাদের মুখ থেকে যাতে ভালো কথা বের হয় সেটা চেষ্টা করতে হবে। ধন্যবাদ।